বাংলা জনরবের পক্ষ থেকেই আপনাদের সকলকে সকালের অনুষ্ঠানে স্বাগত। আজকের প্রতিবেদনের আমাদের বিষয়বস্তু হলো যে সর্বভারতীয় স্তরে এই মুহূর্তে এনডিএ এবং ইন্ডিয়া জোট 380টি লোকসভা আসনে ভোট হয়ে যাওয়ার পর কি অবস্থার মধ্যে আছে। আমরা যদিও মনে করি যে মানুষের জনাদেশ এখন ইভিএমে বন্দী রয়েছে, এই অবস্থায় আমরা কোনোভাবেই আসন সংখ্যা বলতে পারবো না, বা আমাদের বলাটা অনুচিত হবে, বলা সম্ভবও নয়। কারণ মানুষের জনাদেশকে আমরা এভাবে বলতে পারি না এত আসন অমুক পাবে, এত আসন তমুক পাবে, এটা বলা সম্ভব নয়। গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষের জনাদেশকে সম্মান জানানো প্রত্যেকটা নাগরিকের নৈতিক দায়িত্ব আছে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার জায়গা নয়। কিন্তু আমরা যে ট্রেন্ডটা আলোচনা করতে পারি, যে কোন ট্রেন্ডে মানুষ যাচ্ছে, এটা নিয়ে আলোচনা করতে পারি। গতকাল আমরা অনেক রাত্রে প্রায় 10:45 আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম। পশ্চিমবাংলার 8 আসনের যে ভোট হয়ে গেল গতকাল, সেই ভোটের ট্রেন্ড কোন দিকে যেতে পারে সেখানে বলেছি। আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। সেখানে অনেক কথা বলেছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন রকমভাবে বলার চেষ্টা করছে। আমরা যতটুকু চেষ্টা করেছি একবারে জমিনি হকিকত থেকে তুলে এনে আমাদের বক্তব্য পেশ করেছি। একটা কথা খুব স্পষ্ট, উত্তরবঙ্গ থেকে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা দক্ষিণবঙ্গে এসে যে একটা বড় সংঘর্ষে রূপান্তরিত হবে, সেটাই সবচেয়ে বড় কথা ছিল। এবং সেই আশঙ্কাটা অনেকটা সত্য হয়নি ঠিকই, কিন্তু বাস্তব হয়েছে যে তৃণমূলের ছেলেমেয়েরা রাস্তাতে ছিল, তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমেছিল। তারা বুঝেই নিয়েছে এই ভোটটা তাদের কাছে একটা চ্যালেঞ্জিং ভোট। অতএব যে পরিস্থিতি দেখা দিয়েছে এবং যে পরিস্থিতি হতে পারে সেটা আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি, আপনারা দেখে নিতে পারেন। আমাদের বক্তব্যের সঙ্গে সকলেই একমত হবেন এটা যেমন ঠিক নয়, এটাই হচ্ছে গণতান্ত্রিক দেশের বৈশিষ্ট্য, একমত না হওয়াটাই বৈশিষ্ট্য। কিন্তু আমরা যে কথাগুলো বলেছি একটু দয়া করে শুনবেন। সেখানে আমরা ব্যাখ্যা দিয়েছি কোথায় কি অবস্থার মধ্যে কোন আসন কেন কিভাবে কারা পাচ্ছে, কিভাবে পেতে পারে তারা, সেই বিষয়টি বলেছি। আজকে আমরা যে প্রসঙ্গটা আলোচনা করব, সর্বভারতীয় স্তরে যে 96টা লোকসভা আসনে গতকাল ভোট হয়েছে। আগে যা ভোট হয়েছিল, আগে প্রায় 290-এর উপরে ভোট হয়েছিল। সব মিলিয়ে 380টা আসনে ভোট হলো। অর্থাৎ আমরা যদি বলে রাখি, প্রথমে ভোট হয়েছে 100, প্রথম দফায় 102, তারপরে 88টা, তারপরে আপনার ভোট হয়েছে অনেকটাই ভোট হয়েছে, তারপরে অর্থাৎ 96টা। সব মিলিয়ে আমাদের যে অঙ্কটা এসে পৌঁছেছে সেটা হচ্ছে 380টা আসনে ভোট হয়েছে সুরাটকে নিয়ে। যে আসনটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে, সেই আসনটা নিয়ে আমরা বলতেই পারি যে 380টা লোকসভা আসনে ভোট হয়ে গেছে। এবার যে আসনগুলো, তাহলে 380 মানে প্রায় 70% বেশি আসনে ভোট হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যেহেতু পশ্চিমবাংলার বিষয়টা আলাদা করে আলোচনা করেছি, সেই জন্য আর নতুন করে সেটা আমি আলোচনার মধ্যে নিয়ে আসছি না। তো আমরা প্রথমে চলে যাব অন্ধ্রপ্রদেশে গতকাল 25টা লোকসভা আসনে ভোট হয়েছে। এখানে বিজেপি প্রভাব খুব বেশি নেই অন্ধ্রপ্রদেশে। এনডিএ জোটের শরিক হিসাবে, এনডিএ জোটের ওখানে যিনি নেতা চন্দ্রবাবু নাইডু, তার নেতৃত্বে একটি জোট হয়েছে। সেই জোটে বিজেপি অন্যতম একটা ছোট শরিক হিসাবে অন্ধ্রপ্রদেশে আছে। বিজেপি এখান থেকে একটা আসন যদি পায়, সেটাই তাদের কাছে সবচেয়ে বড় বিষয়। চন্দ্রবাবু নাইডু প্রতি মানুষ কতটা সমর্থন দিয়েছে সেটা এখনই বলা যাবে না, কারণ অন্ধ্রপ্রদেশের গতকালের যে ভোট, তাতে শতাংশের বিচারে অনেকটাই কম ভোট পড়েছে। তো
তো এই প্রবণতা থাকলে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনাটা খুব বেশি চোখে পড়েনি অন্ধ্রপ্রদেশে। 25টা লোকসভা আসনের মধ্যে চন্দ্রবাবু নাইডু এবং তার সঙ্গে আরেকটা যে জনকল্যাণ বলে একটি দল আছে, পবনের দল, সেই দলটা মিলিয়ে হয়তো কিছু লোকসভা আসন পেতে পারে। তবে এটাও ঠিক, এই জোটকে কিন্তু মেনে নিতে পারেনি তাদের দলের কর্মীরা। অর্থাৎ কর্মীদের ভোট, অর্থাৎ সাধারণ যে কর্মী তাদের ভোট, সাধারণ সমর্থকদের ভোট যদি ট্রান্সফার না হয়, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে 2016 বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি হয়েছিল, ঠিক একই পরিস্থিতি হতে পারে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি যথেষ্ট জনপ্রিয় এলাকায়, তিনি যে ফের জিতবেন এবং যে তার সম্ভাবনা আছে সেটা নিয়ে এলাকার মানুষের কাছ যে খবর আমরা পাচ্ছি এলাকার মানুষের কাছ থেকে সংগ্রহ করে, তাতে একটা জিনিস স্পষ্ট যে তার সম্ভাবনা আছে। তার বোন বেরিয়ে গেছেন, দল থেকে বেরিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন, তিনি এখন অন্ধ্রপ্রদেশ প্রদেশ কংগ্রেসের সভাপতি। সম্ভবত ওই আসনটি এবারে কংগ্রেস জিততে পারে বলে মনে করা হচ্ছে আর কি। এরপরে যদি আমরা দেখি তেলেঙ্গানাতে আমরা দেখব যে তেলেঙ্গানাতে ভোট হচ্ছে দুটো গ্রুপে। একটা হচ্ছে বিজেপি শিবির বনাম, আর হচ্ছে ইন্ডিয়া শিবির। তখন কংগ্রেসের শক্তি বেশি। কংগ্রেসের শক্তি যখন বেশি, তাহলে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াইটা হচ্ছে। আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, অর্থাৎ সম্প্রতি যিনি 8 মাস আগে যিনি হেরে গেছেন, সেই মুখ্যমন্ত্রী দল কারো সঙ্গেই জোটে যায়নি। স্বাভাবিকভাবে সেরা ভিআরএস কারোর সঙ্গেই জোটে যায়নি। তার ফলে ওখানে যেটা হলো যে একতরফাভাবে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। কারণ বিরোধী ভোটটা, অর্থাৎ যেটা সরকার বিরোধী ভোট কিংবা যে ভোটটা হচ্ছে মানুষের যে ভোট, সেটা 3 ভাগে ভাগ হবে। কংগ্রেসের পক্ষে একটা বড় অংশের ভোট যাবে, বিজেপির পক্ষে যাবে, আর ওখানে এখন যিনি বিরোধী দলে আছেন তার পক্ষে ভোট যাবে। অর্থাৎ তেলেঙ্গানাতে 17টা আসনের মধ্যে গতবারে 4টে পেয়েছিল বিজেপি, এবারে কটা পাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে একটা সিট জেতার সম্ভাবনা উজ্জ্বল। ওখানে যেমন ধরুন হায়দ্রাবাদের মিম অর্থাৎ আসাদুদ্দিন ওয়েসি, উনি জিতবেন, ওনার জেতার নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ 17টি লোকসভা আসনের মধ্যে ওখানে যেটা হবে সেটা হচ্ছে যে বেশিরভাগটাই কংগ্রেস পেয়ে যাবে। কংগ্রেস যদি ওখানে 10 থেকে 12টা আসনও পায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং ওখানে যে আঞ্চলিক দল আছেন যারা ক্ষমতায় ছিলেন, তারাও কয়েকটা আসন পাবে। স্বাভাবিকভাবে এই লড়াইটা ওখানে কংগ্রেস অনেকটাই এগিয়ে আছে তেলেঙ্গানায়। অন্যদিকে আমরা যদি আরেকটু উঠে যদি আসি মহারাষ্ট্রে গতকাল ভোট হয়েছে, 11টি আসনে ভোট হয়েছে। তো এই মহারাষ্ট্রের 11টি আসনের ভোটের মধ্যে ভোটের সিমটমটা কি? মহারাষ্ট্রের ভোটের সিমটমটা হচ্ছে যে দুটো পক্ষে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ইন্ডিয়া জোট, একটা হচ্ছে এনডিএ জোট। ওখানে শিবসেনা ঔরঙ্গাবাদের সিটটা গত 2019-এর লোকসভা নির্বাচনে জিতে নিয়েছিল মিম। ঔরঙ্গাবাদের সিটে মিম জিতেছিল এবং আমরা জানি যে 1988 সালে সেই ভয়াবহ দাঙ্গায়, অর্থাৎ মহারাষ্ট্রে যে দাঙ্গা হয়েছিল, যে দাঙ্গাতে অন্যতম দায়ী করা হয় শিবসেনাকে, সেই দাঙ্গার পর থেকে মুসলমানরা কিন্তু শিবসেনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এবারে জানা যাচ্ছে, বিভিন্ন সমীক্ষায় শোনা যাচ্ছে যে মুসলমানরা এবার চিন্তা করেছে যে যেহেতু রাহুল গান্ধীর সঙ্গে শিবসেনা আছে, অতএব আমরা ভোটটা শিবসেনাকে দেব মানে শিবসেনা জিতবে। শিবসেনা জেতা মানে রাহুল গান্ধীর হাত শক্ত হওয়া। অর্থাৎ সমগ্র দেশের ট্রেনটা এখন দুটো ভাগে ভাগ হয়েছে। একটা ভাগ হচ্ছে ইন্ডিয়া জোট, একটা ভাগ হচ্ছে এনডিএ জোট। তো এনডিএ জোটের মধ্যে মানুষ ঠিক করে নিয়েছে, হয় আমি ইন্ডিয়াকে দেবো, নাহলে আমি এনডিএকে দেবো। সেই প্রভাবটা মহারাষ্ট্রে পড়বে। এবং মহারাষ্ট্রের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেখানে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি মহারাষ্ট্রে, তাতে আজ যাই হোক মহারাষ্ট্রের সহানুভূতির হাওয়াটা পুরোপুরি চলে গেছে আপনার
এর দিকে, উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ার এবং কংগ্রেসের দিকে। বিজেপি কার্যত ওখানে অসহায় হয়ে পড়েছে। সেই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইন্টারভিউ বলতে হচ্ছে যে উদ্ধব ঠাকরে আমার ছোট ভাইয়ের মতো, এবং তিনি শরীর খারাপ করলেই তার ওয়াইফকে আমি ফোন করি, এসব কথা বলে মানুষের মনে আনার চেষ্টা করা হচ্ছে। মানুষের মনে বলা হচ্ছে যে উদ্ধব ঠাকরে আসলে আমারই লোক, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। হিন্দুত্বের যে প্রধান দাবিদার উদ্ধব ঠাকরে, তাকে যেভাবে তার সিম্বল কেড়ে নেওয়া হয়েছে, তার দলকে ভেঙে দেওয়া হয়েছে, তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা মহারাষ্ট্রের অস্মিতাতে আঘাত লেগেছে। মহারাষ্ট্রের সাধারণ মানুষ কিন্তু উত্তর দেবে বলেই আমাদের মনে হয়েছে, এবং মুম্বাই শহরের উপরে যে ভোট আছে সেখানেও যে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে মনে হচ্ছে না। মারাঠা ভূমি যে ভোট হচ্ছে সেখানেও বিজেপি খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না। এরপর আমরা একটু উত্তরপ্রদেশে আসি। উত্তরপ্রদেশে 13টি আসনে ভোট হয়েছে। এখানে যে ভোট হয়েছে সেখানে যদি আপনারা দেখেন যে কনৌজে অখিলেশ যাদবের জয়ের সম্ভাবনা প্রবল, এবং খিরিতে আমাদের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টেনি যিনি আছেন, যার ছেলে কৃষকদের চাপা দিয়েছিল, তারও জেতাটা খুব কঠিন হয়ে উঠেছে বিজেপি প্রার্থী হিসাবে। উন্নয়নের সাক্ষী মহারাজ বহুদিনের একজন এমপি, তারপরেও সাক্ষী মহারাজের কোথাও যেন তার বিরুদ্ধে ভোটটা যাচ্ছে বলে মনে করা হচ্ছে, কিন্তু তবুও সাক্ষী মহারাজ এবং টেনি জিতে যাওয়ার সম্ভাবনা আছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কটা লোকসভা আসনের মধ্যে কয়েকটা বাদ দিলে বাকি সব কটাতেই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সকল চত্বরে অখিলেশ যাদবের দাপট সবচেয়ে বেশি। অতএব জয়ের সম্ভাবনা কার হবে, কে জিতবেন, কে শেষাশি আসবে 4 জুন জানা গেলেও, তবে এটুকু বলা যেতে পারে এই যে কটি আসনে উত্তরপ্রদেশে ভোট হয়েছে, অ্যাডভান্টেজ অবশ্যই এগিয়ে অখিলেশ যাদব। এরপরে তোমরা বিহারে আসি। তো বিহারে কি হতে পারে? বিহারে ওখানে লড়াইটা তেজস্বী যাদব বনাম নীতিশ কুমার এবং এনডিএ জোট। ওখানেও ইন্ডিয়া আর এনডিএর লড়াই। ওখানে সবাই যারা ভোট দিচ্ছে দুটো ভাগে ভাগ হয়েছে, কোনো দিকে আর তাকাচ্ছে না। এর ফলে বেগুসরাই আসনটি বাদ দিলে বাকি সবকটা আসনই অনিশ্চিত হয়ে পড়েছে বিজেপি এবং বিজেপির শরিক দলগুলির কাছে। আমরা যদি আরে ঝাড়খণ্ডের দিকে আসি, ঝাড়খণ্ডে তো একই আছে। ঝাড়খণ্ডে যদি আদিবাসী অস্মিতাটা বৃদ্ধি পায়, এবং ওখানে গীতা কোড়া বলে যে ভদ্রমহিলা গতবারে কংগ্রেসের এমপি ছিলেন, তিনি এবারে বিজেপি থেকে দাঁড়িয়েছেন, তারপরেও ওই আসনটি কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। ওটা কংগ্রেসের পক্ষেই এখনো হাওয়া আছে। তো যাই হোক, আদিবাসী অস্মিতা যদি ওখানে বৃদ্ধি পায়, তাহলে কিন্তু সার্বিকভাবে খুব সমস্যার মধ্যে পড়তে হবে বিজেপিকে। সব দিক বিচার বিবেচনা করে বলা যেতেই পারে 380টা আসনে ভোট হয়ে গেল সুরাটকে নিয়ে, সেখানে বিজেপি পেয়েছিল 206টি আসন। এই 206টি আসন 2019-এ পেয়েছিল। সেই আসন ধরে রাখতে পারবে কি পারবে না, সেটাই এখন সবচেয়ে বড় কথা। যদি ধরে রাখতে পারে তাহলে বিজেপি একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে 2024-এ। যদি ধরে রাখতে না পারে তাহলে কিন্তু এনডিএ জোট নিয়েও ক্ষমতায় আসার সম্ভাবনা খুব কম। যদি এর মধ্যে থেকে 206টার মধ্যে থেকে যদি 50টা আসন হেরে যায়, তাহলে কিন্তু আগামী লোকসভা এবং যে 2024-এর প্রধানমন্ত্রীদের দাবিদার থেকে নরেন্দ্র মোদীকে সরে যেতে হবে। তো আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো সর্বভারতীয় স্তরের বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে আমরা এই কথাগুলো বলেছি। অনেকের পছন্দ হতে পারে, নাও হতে পারে। অনেকে হয়তো ভাবছেন যে এই 380টার মধ্যে বিজেপি 380টাই পেয়ে যাবে, কিন্তু তা নয়। 400 পারের যে গল্প বিজেপি বলেছিল সেটাও ঠিক নয়। 445টা আসনে প্রার্থী দিয়ে 370টা পাবো, এ ধরনের কথাবার্তা কিভাবে বলা যায় সেটাই এখন প্রশ্ন দেখা দিয়েছে। যাই হোক, আগামী লোকসভা নির্বাচনের ফলাফল 4 জুন যখন প্রকাশিত হবে, অর্থাৎ 4 জুন আর কয়েকদিন মাত্র বাকি আছে, আর 1 মাসও নেই। তাই সেদিনের জন্য অপেক্ষা করুন আপনারা সকলেই। তবে আমরা যেটুকু অনুমান, যেটুকু ট্রেন্ড, অর্থাৎ দেশ জুড়ে যে ট্রেন্ড চলছে,
সেই ট্রেন্ডের কথাটা আপনাদের বললাম। কারণ কেন ভোট সাধারণ মানুষ কম দিচ্ছে, কেন ভোটে মানুষ আগ্রহ কমছে, তা নিয়েও আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আর এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।